যে আলোচনা অংশগ্রহণ করবেন আসন নম্বর 322 মহিলা আসন নম্বর 22 মুসাম্মদ শাম্মী আক্তার। মুসাম্মদ শাম্মী আক্তার, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ আপনাকে। কয় মিনিট? বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসার, সেবা করার এবং জনগণের পক্ষে কথা বলার সুযোগ দান করেছেন। আমি খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি ভাইব্রেন্ট পার্লামেন্টের সদস্য হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাকে দ্বিতীয়বারের মতো মনোনয়ন দেওয়ার জন্য দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। পরম মমতায় গভীর শ্রদ্ধা জানাই প্রিয় নেত্রী, দেশনেত্রী, সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল সাহসী ছাত্র জনতাকে, যাদের রক্ত, ত্যাগ, সাহস ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় জনগণের জীবন, জীবিকা ও ভবিষ্যৎকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের মোট ব্যয় 9,38,000 কোটি টাকা, উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা, আর বাজেট ঘাটতি হচ্ছে 43,000 কোটি টাকা। অর্থাৎ এটি শুধু একটি হিসাব নয়, এটি অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি এবং জনকল্যাণের একটি কাঠামো। মাননীয় স্পিকার, বাজেটের যে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, আমি সেটি নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, শিক্ষা খাতে এই বাজেট ভবিষ্যৎমুখী। বাজেটের বক্তৃতায় বলা হয়েছে শিক্ষাকে শুধু সনদ অর্জনের মাধ্যম হিসেবে দেখা হচ্ছে না, বরং মানব সম্পদ উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং কর্মসংস্থান ও অর্থনীতির ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। কারিগরি বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তি নির্ভর শিক্ষা, দক্ষতা, নৈতিকতা, নেতৃত্ব এবং বাস্তবমুখী শিক্ষা, এসবের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করার লক্ষ্য রয়েছে। আমি মনে করি শিক্ষা ব্যয় নয়, এটি হচ্ছে সবচেয়ে লাভজনক বিনিয়োগ। মাননীয় স্পিকার, স্বাস্থ্য খাত হচ্ছে এই বাজেটের সবচেয়ে বড় মানবিক দিক। বাজেট বক্তৃতায় স্পষ্ট বলা হয়েছে অনেক মানুষ চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য হচ্ছে, ফলে দেশের মুদ্রা বাইরে চলে যাচ্ছে, পরিবারগুলো নিঃস্ব হচ্ছে। এই বাস্তবতা বদলাতে প্রতিটি ইউনিয়নে একটি আধুনিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট এবং শহরের প্রতিটি ওয়ার্ডে এক বা একাধিক প্রাথমিক স্বাস্থ্য ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিটের অধীনে 3টি কমিউনিটি লেভেল হেলথ সার্ভিস সেন্টার থাকবে। এটি গ্রামীণ ও নগর উভয় এলাকার মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা পৌঁছে দেওয়ার একটি সাহসী উদ্যোগ। একই সঙ্গে ডায়ালাইসিস ফিল্টারের ওপর 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর প্রত্যাহার করা হয়েছে, যাতে কিডনি রোগীর প্রতিটি সেশনে 800 টাকা পর্যন্ত খরচ কমে। এটি শুধু রেয়াত নয়, এটি জীবন রক্ষার পদক্ষেপ। মাননীয় স্পিকার, কর্মসংস্থান সৃষ্টির দিক থেকেও এই বাজেট আশাব্যঞ্জক। 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে কৃষি ও গ্রামীণ অর্থনীতির জন্য 10,000 কোটি টাকা, সিএমএসএমই খাতের জন্য 5,000 কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণের জন্য 3,000 কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তোলার জন্য 3,000 কোটি টাকা রাখা হয়েছে। এর মাধ্যমে সরকারি হিসেব অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 25 লক্ষেরও অধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। এটাই হলো বাস্তব অর্থনৈতিক রাজনীতি, উৎপাদন, কর্মসংস্থান এবং প্রবৃদ্ধি। নবায়নযোগ্য জ্বালানি। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন শিল্পনীতির ক্ষেত্রেও এই বাজেট সময়োপযোগী। সোলার ইনভার্টার, সোলার মডিউল, লিথিয়াম ব্যাটারি, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম এবং ইলেকট্রিক যানবাহন উৎপাদনের ক্ষেত্রে কর শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। এর অর্থ আমরা শুধু আজকের জ্বালানির চাহিদা নয়, আগামী দিনের জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের কথাও ভাবছি। একটি দায়িত্বশীল রাষ্ট্রের জন্য এই ধরনের কৌশল অপরিহার্য।
মাননীয় স্পিকার, মুদ্রাস্ফীতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ বাজেটের টেবিল দেখে না, মানুষ বাজারে যায়। তাই বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন ব্যয় কমানো। কৃষিখাতে সার, বীজ, সেচ এবং যান্ত্রিকীকরণের সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ করে জিঙ্ক অ্যাশের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার, পোলট্রি, ডেইরি ও ফিশ ফিডের 3টি নতুন কাঁচামালের নতুন শুল্ক এবং পোলট্রি যন্ত্রপাতির 5টি প্রয়োজনীয় উপকরণের শুল্ক শতাংশ নামিয়ে আনা হয়েছে। এই সমস্ত পদক্ষেপ উৎপাদন খরচ কমাবে। উৎপাদন খরচ কমলে সরবরাহ বাড়ে, বাজারে সরবরাহ বাড়লে চাপ কমে। এটাই হচ্ছে মূল্যস্ফীতি কমানোর বাস্তব পথ। মাননীয় স্পিকার, আমি কিছুদিন আগে লক্ষ্য করেছি মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা কালে বলেছেন যে এখনও যদি এক্স-রে করা হয় তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে, সেটি তিনি দাবি করেছেন এবং দেখা যাবে যে বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি বলেছেন যে তিনি প্রতিশোধ নিতে চান না। মাননীয় সদস্য, জি মাননীয় সদস্য একটু ধৈর্য শুনেন। আপনাকে আরো 3 মিনিট সময় বাড়িয়ে দেয়া হলো। আমি যে কথাটি বলতে চাই মাননীয় স্পিকার, তিনি দাবি করেছেন যে তার মেরুদণ্ডের হাড়টি বাঁকা হয়ে জোড়া লেগেছে। তিনি বলেছেন যে তিনি প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না, এটি থেকে তিনি বেরিয়ে আসতে চান। এটি অবশ্যই একটি দেশের জন্য, রাজনীতির জন্য ইতিবাচক দিক। কিন্তু মাননীয় স্পিকার, প্রতিশোধ না মানে বিচারহীনতা নয়। আমরা চাই ১/১১ সরকারের সময়ে তার উপরে যে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে যে নির্যাতন সংগঠিত হয়েছে, এই ঘটনার মুখোশ উন্মোচন করা হোক এবং এই ঘটনার আমি বিচার দাবি করছি মাননীয় স্পিকার। বিচার যদি না হয় তাহলে মাননীয় স্পিকার, বিচার যদি না হয় তাহলে পরবর্তীতে এই ঘটনা আবারও পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আমি আশঙ্কা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় এবং চায়নায় সফররত রয়েছেন। এটি অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আত্মমর্যাদার একটি প্রতীক। এই প্রথম এটি তার বিদেশ সফর। এটি আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের এবং আত্মমর্যাদার একটি প্রতীক। আমরা জানতে পেরেছি সেখানে শ্রমবাজার উন্মুক্তকরণে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বলতে চাই বিরোধী দলের বন্ধুরা যারা বলেন যে হচ্ছে সরকারের হাতে কি আলাউদ্দিনের আশ্চর্য চেরাগ আছে কিনা, আমি বলতে চাই সরকারের আলাউদ্দিনের আশ্চর্য চেরাগের চিন্তা না করে আসুন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আসুন আমরা সকলে মিলে এই বাজেট বাস্তবায়ন করি। যে বাজেট প্রস্তাব করা হয়েছে এই দেশের জনগণের জন্য, এই দেশের কল্যাণের জন্য, এই দেশের সমৃদ্ধির জন্য। আসুন সকলে মিলে সেই বাজেট আমরা বাস্তবায়ন করি। এটি আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আমি হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার চুনারুঘাটের সন্তান। হবিগঞ্জ 4 নির্বাচনী এলাকার দুটি থানা নিয়ে এই আসনটি করা হয়েছে। দুটি থানার মধ্যে চুনারুঘাট এবং মাধবপুর থানা হবিগঞ্জ জেলার একমাত্র আসন যেটি কিনা সীমান্ত দ্বারা পরিবেষ্টিত, মানে পার্শ্ববর্তী সীমান্ত এলাকা দ্বারা এই আসনটি পরিবেষ্টিত। সেই কারণে দেখা যায় যে অবাধে মাদক আসতেছে পার্শ্ববর্তী দেশ থেকে। এই মাদকের বিরুদ্ধে আমি আমার প্রতিবাদ জানাই এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই যে পর্যাপ্ত অভিযান চালিয়ে এই মাদক যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে। মাননীয় স্পিকার, আমি আমার থানা চুনারুঘাটের রামগঙ্গা চা বাগানের বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। রামগঙ্গা চা বাগানের যে ধ্বংস বা ধস নেমেছে, পাহাড়ের যে ধস নেমেছে চা বাগানের, সে ধসের কারণে পুরাতন যে হাইওয়ে রোডটি, যেটা হচ্ছে আমাদের ঢাকা এবং চুনারুঘাট থেকে ঢাকার দিকে আসার যে রোডটি, সেটি ঝুঁকির মুখে পড়েছে এবং সেটি ভেঙে যাবে। এই রাস্তাটি যাতে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনা